স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখের আয়না দোল লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আপনাদের স্বাগত জানালাম গানে। আমরা এলাম হ্যাপি প্যারেন্টস ডেতে, কিন্তু এমন একটা গান যে গানটা ভেতরে ভেতরে আনন্দ তৈরি করে, আবার একটা নীরবতাও তৈরি করে। কিন্তু সেই নীরবতাকে খান খান করে আমরা কথা বলবো, কারণ আজকে আমাদের সঙ্গে উজ্জয়িনী রয়েছেন, ইমন রয়েছেন। উজ্জয়িনী, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে তুমি মা বাবার সঙ্গে এসেছো, হ্যাঁ, আমরা আলাপ করে নিতে চাই। তোমাকে চিনি, কিন্তু ওদেরকে তো আজকে চিনতে চিনতে যাবো। একদম। প্রথম চেনার ধাপটাকে কিভাবে শুরু করবো? আমার সিকিউরিটি সিস্টেম, মানে একদম সিকিউরিটি সিস্টেম যেটাকে বলে। আমার মা সীমা মুখার্জি। সীমা দেবী নমস্কার। আমার বাবা মানস মুখার্জি। মানসবাবু নমস্কার। মায়ের সম্পর্কে বলতে গেলে তুমি কি বলতে ইচ্ছে? মা হচ্ছে ওই কালবৈশাখী ঝড়ের মতো। সে কি? হ্যাঁ, বেশ মানে ঝড়ও আছে, সঙ্গে বৃষ্টিও আছে, সঙ্গে হাওয়াও আছে, মানে মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার আর কি। মানে একটা ভয়ও আছে? ভয় তো বাবা, ভয় পাও মাকে? ভীষণ। মানে ছোটবেলায় তো রাত্রিবেলা মানে স্বপ্ন দেখতাম যে পেছন থেকে বাঘ আসছে মার মতো দেখতে। সে কি? মা এত ভীতিকর ছিল? মাকে খুব ভয় পেতাম। আর এই যখন ভয় পেতে তখন বাবাকে? বাবা চুপচাপ। বাবা একবারই মেরেছিল আমাকে, সেটা আমার এখনো মনে আছে। তোমার যে এই যে একটা গান বাজনার জগতে আসা, সেটা কি দুজনেরই হাত ধরে নাকি দুজনেই চেয়েছিল? একদমই, একদম। তোমার মার কাছে শুনতে চাইবো যে আপনাকে যেরকম কাল বৈশাখী বললো, শুধু বৈশাখী বললো না, তুমি কাল শব্দটা জুড়ে দিল,
তা আপনার কেমন বোধ হলো মানে? না, ওটা আমি এখন বুঝলাম। কেননা ও তো একটা মেয়ে, তো গান বাজনা পড়াশোনা সবটা আমরা লক্ষ্য রাখতাম। তারপরে মেয়ে যেহেতু একটা, সেই হিসেবে আমার একটা খুব শাসন ছিল বা ভয় ছিল। অনেক জায়গায় গেছে, অনেক জায়গায়, সেই হিসেবে কালটা ইউজ করেছে। আচ্ছা, মানে এমনিতে ওরম ঘটনা আপনি নন? না, ওর ওইটা কিছু করতে গেলেই মার সামনে আসবে কি করে, মাকে বলবো কি করে, মা তো ভীষণ দুঃখ পাবে, এইরকম একটা ভয় ওর সবসময় আছে। আর সবটাই আমার নজরে থাকতো। ও কি একাই আপনার সন্তান? না, আমার ছেলে আছে, দাদা আছে। মানে ওর দাদা আছে? আমার থেকে 7 বছরের বড় আমার দাদা। দাদা, ও তার মানে তুমি আদরের মেয়ে? হ্যাঁ, খুবই আদরের, বংশের সবার ছোট। কি আপনারও কি খুবই আদরেরও? হ্যাঁ, খুবই আদরের। কেন, ও বরাবরই খুব পড়াশোনায় ভালো ছিল, গান বাজনাতেও ভালো ছিল। ও যেটাতে চাইতো সেটাতে কিন্তু বড় হতে পারত। আমার যা মনে হয়, অবশ্য সব বাবা মাই হয়তো এটা মনে করেন, তো আমার এটা মনে হয় বলে ওকে খুব ভালো লাগতো, কিন্তু কোনোদিন প্রকাশ করিনি। সেটাই বাবার থেকে আমার ওটাই একটা কমপ্লেন, যে বাবা কোনো কিছু প্রকাশ করে মাইক্রোফোন নিয়ে বলছে না। না, কিছু কখনোই বলে, মানে বুঝে নিতে হবে আর কি, যে বাবার ভালো লেগেছে। বুঝে নিতে তো নাকি না? কিছু কিছু সময় ভীষণ ভুল বুঝেছি, কারণ হ্যাঁ ভীষণ বুঝেছি ভুল, এবং আমাকেও ভুল বোঝা হয়েছে আর কি, সেগুলো তো হতেই থাকে। আসলে ওই সংসার যাপন, জীবন যাপন মানেই কতগুলো ভুল বোঝাবুঝি, একদম। আর ওই করতে করতে একটা ঠিক বোঝাবুঝির দিকে একদম চলতেই থাকে। যেভাবে হাসছে ইমন, বুঝল যেন হাড়ে হাড়ে বুঝেছি কতটা, এরকম একটা ব্যাপার। সিরিয়াসলি বুঝেছি আমি। যেই বললে তুমি সিরিয়াসলি বুঝেছি, অমনি ওদিকে তোমার পাশে থাকা মানুষটি জোরে জোরে মাথা নাড়ালো কিরকম একটা। তা তোমার বাবার সঙ্গে আলাপ করতে চাই। আমার বাবাই শ্রী শঙ্কর চক্রবর্তী। শঙ্করবাবু নমস্কার। আমার বাবাই আমার কাছে এই মুহূর্তে কি বলবো, হি ইজ এ পিলার। তার কারণ আমি 2 বছর আগে আমার মাকে হারিয়েছি। আমার মা শ্রীমতী তৃষ্ণা চক্রবর্তী, মা কিন্তু আছে, হ্যাঁ ভীষণভাবেই এখানে আছে, কিন্তু আমার মাথার উপরেই আছে আর কি। তো বাবাই আমার কাছে এখন, আমার মাও, আমার বাবা, আমার বন্ধু, আমার রাগ, অভিমান, দুঃখ সবটাই আমার বাবা। তার কারণ হচ্ছে যে আমার তো রাগ দেখানোর কোনো জায়গা নেই। যখন রেগে যায় সবটা বাবার ওপর দিয়ে যায়, হ্যাঁ, যখন আনন্দ হয় সেটাও বাবার ওপর দিয়ে যায়। মানে বাবাকে অনেক কিছু সামলাতে হয় আমার জন্য। আর বাবা এমন একটা বয়সে বাবার বন্ধুকে হারিয়েছে, যেই বয়সে হয়তো বাবার মাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল। আমি আমার কাজের জন্য বেরিয়ে যাই, বাবাকে একদম সময় দিতে পারি না। প্লাস বাবা নিজেও রেলওয়েতে আছে, বাবাইও সকালবেলা বেরিয়ে যায়, তো অনেকটা সময় আমাকে একা একা, বাবাইকে একা একা কাটাতে হয়। আমাদের ওই একসাথে কাটানোর সময়টা হচ্ছে ইদার দুপুরবেলা বাবাই অফিস থেকে ফিরলে খাবার টেবিল, আর নয়তো রাতের বেলা খাবার টেবিল। ওই খাবার টেবিলেই বাপ মেয়ে এক হয়ে যত গল্প, আনন্দ, দুঃখ, রাগ, অভিমান সবটা ভাগ করে নিই। বাহ, এই যে তোমার বলবার ভঙ্গিমার মধ্যে দিয়ে তোমাদের বন্ধুত্ব একটা টের পেলাম। আর বাবাই শব্দটার মধ্যে একটা আদর আছে। বাবাই আমাকে বাবাই বলে ডাকে, আমিও বাবাইকে বাবাই বলে ডাকি। তার মানে বাইরে থেকে কেউ যদি জোরে বাবাই বলে তোমাকে ডাকে, দুজনেই বারান্দায় বেরিয়ে আসে। আজকে এইরকম আমরা গপ্প গাছা করবো, কিন্তু ইচ্ছে পূরণের খেলা খেলি আমরা এখানে। সেই ইচ্ছে পূরণ বাবা মার জন্য 4টি ইচ্ছে পূরণ করে থাকি আমরা। এটা এই 4টি ইচ্ছে ছাড়া আর একটি বিশেষ ইচ্ছা আছে। আজকের এই খেলায় যে বিজয়িনী হবে, সে আমাদের হয়ে একটি ইচ্ছে পূরণ করবার সুযোগ পাবে। সেটি হচ্ছে, এমন অনেক বাবা মা আছেন, এমন অনেক সন্তান আছেন, এমন অনেক মানুষ আছেন বলা ভালো, যিনি এই মুহূর্তে পাশে কাউকে খুঁজছেন। একজন কেউ যে গিয়ে তার পাশে দাঁড়ালে তার একটু আনন্দ হয়, তার একটু ভালোবাসা আসে নতুন করে, আবার জীবনকে অন্যরকম করে সে দেখতে পারে। সেই রকম একজন মানুষ এই মুহূর্তে হয়তো আজকের যিনি বিজয়িনী হবেন তার অপেক্ষায় আছে। কেননা সে আমাদের হয়ে একটি ইচ্ছে পূরণ করবে, তার কাছে গিয়ে তাকে আমাদের হয়ে সেই সাহায্য, সহযোগিতা বা উষ্ণতা, ভালোবাসা যাই বলো, সেইটি পৌঁছে দেবে। 65 বছরের লক্ষ্মী মজুমদার মধ্যম গ্রামে থাকেন একমাত্র ছেলের সঙ্গে। আমার স্বামী 16 বছর আগে মারা গেছেন। আমার জন্য কিছুই রেখে যায় না, একটু ভিটা। আর ছেলে মানসিক রোগে 15 বছর ধরে অসুস্থ। রোজগারের একমাত্র উপায় করমচা থেকে দানা ছাড়ানোর কাজ। আমার সামান্য রোজগার, তাও সবসময় থাকে না, তাই আমার ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটে। ছোট্ট ঘর, মাটিতে শুতে খুব কষ্ট হয়, ঘরে পাখা নাই, গরমকালে খুব সমস্যা হয়।
তাই এই অবস্থায় লক্ষ্মী দেবী ইচ্ছা প্রকাশ করেছেন একটা ফ্যান এবং কিছু বিছানাপত্রের। আমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের দুজনের কাছ থেকে জেনে নেওয়া তোমাদের প্রথম ইচ্ছেটা কি। মানে আমি অ্যাকচুয়ালি মা বাবাকে সাজাতে আমার খুব ভালো লাগে, মানে মা ছোটোবেলা থেকে সাজতে গুজতে খুব ভালোবাসতো। যত বড় হয়েছি তত মা অ্যাকচুয়ালি আশ্রমের আমাদের আশ্রম আছে, মানে আশ্রমের সাথে জড়িত মা, সে ইনক্লিনেশনটা এত বেড়ে যায় যে আস্তে আস্তে সাজগোজটা আস্তে আস্তে ছাড়তে থাকে আর কি। তো যেটা আমার একদম পছন্দের নয় ব্যাপারটা। তো আমি একটা ভালো শাড়ি আর বাবার জন্য ভালো পাঞ্জাবি চাই, মানে যেটা পরে একদম সেজে গুজে দুজন বেরোবে। বাবা আমাকে সাজাবে, সেই পোশাক চাই। একদম। বাহ, তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার অদ্ভুতভাবে উজ্জয়িনীর সাথে ইচ্ছেটা মিলে গেল। তাই নাকি? হ্যাঁ, আমার বাবাই সবসময়, বাবাকে কখনোই ফর্মাল ড্রেসে দেখিনি। তো আমার খুব ইচ্ছে যে বাবাই যদি একটা প্রপার একটা ফর্মাল ড্রেস, একটা স্যুট, একটা টাই, একটা প্যান্ট পরে আমার এই স্বপ্নটা যদি পূরণ করতে পারে আমি খুব আনন্দ পাবো। কিন্তু সেই স্বপ্নটা আমাকেই পূরণ করতে হবে, কিন্তু বাবাকে শুধু পড়তে হবে, ওইটুকু যেন একটু পরে আর কি। না, তুমি দিলেন কি, আপনি পড়বেন না? আপনারা পড়বেন, কথা দিচ্ছেন তো? তবেই তো লড়তে হবে ওদের। না না, পড়বেন। আমরা এখন খেলাটায় ঢুকবো এবং তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের প্রথম প্রশ্নটা তোমার দিকে আসছে। ছাপুরা ফোর্ট গোয়ার বার্দিজ অঞ্চলে, ছাপুরা নদীর উৎপত্তি স্থলে এবং বিখ্যাত বাগাতোর বিচের ঠিক উত্তর প্রান্তে অবস্থিত এই দুর্গটি। ইতিহাস বলে 1510-এ গোয়াতে পর্তুগিজরা আসার আগে থেকেই এই দুর্গটি ছিল। পরে তা পর্তুগিজদের হাতে এলেও বিভিন্ন সময়ে তাদের হাত বদল হয়ে থাকে। কখনো এটি আকবরের দখলে, কখনো আবার মারাঠাদের দখলে। একসময় নিকটবর্তী সামন্তবাড়ির রাজার হস্তগত ছিল এই দুর্গ। 1800 শতাব্দীর শেষ থেকে এর সামরিক গুরুত্ব কমতে থাকে। বহুদিন পর্যন্ত এই দুর্গটি একটি পরিত্যক্ত ধ্বংসাবশেষ হয়ে পড়েছিল মাত্র। নির্জনতাপ্রেমী কিছু মানুষ ও পর্যটক বহুদূর অবধি বিস্তৃত আরব সাগরের দৃশ্য দেখার জন্য এখানে উঠতেন। কিন্তু সম্প্রতি এই জায়গাটি পর্যটকদের কাছে একটি অবশ্য দর্শনীয় স্থান হয়ে উঠেছে। তবে তার কারণ প্রকৃতিপ্রেম নয়, তার কারণ বিখ্যাত একটি হিন্দি ছবি। 3 বন্ধুর গোয়া ভ্রমণের বেশ কিছু স্মরণীয় দৃশ্য ছাপুরা ফোর্টে তোলা হয়। তারপর থেকেই বহু মানুষ গোয়া এলে একবার এই দুর্গটি দেখে যেতে ভোলেন না। বিখ্যাত হিন্দি ছবিটির নাম কি বলতে পারেন? একটি হিন্দি ছবির কথা বলাও হয়েছে, যার সঙ্গে এই জায়গাটির বিশেষ যোগ আছে, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ছবিটির নাম কি। 3 বন্ধুর কথা বললেন, বলা হলো তো? হ্যাঁ। দিল চাহতা হ্যায়। বাবারে, 3 বন্ধু বলাতে এটাই তোমার মনে পড়েছে? হ্যাঁ। তুমি কিছু দেখেছো ছবিটা? হ্যাঁ, বেশ কিছু বছর আগে দেখেছিলাম। সেখানে কি এই জায়গাটাকে খুঁজে পেয়েছিলে? ওরা ঘুরতে বেরোয় এইটুকু আমার মনে আছে। সো কনফিউশন বিটুইন জিন্দগি না মিলেগি दोबारा, না জিন্দগি না মিলেগি दोबारा ওয়াজ অ্যাব্রড। 3 বন্ধুর গোয়া ভ্রমণ নিয়েই ছবিটি তৈরি হয়েছিল। দিল চাহতাই মনে হচ্ছে তো। তাহলে এই উত্তরটা নিলাম। হ্যাঁ। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? কারেক্ট আছে। ও যদি আশ্বস্ত করছে, কিন্তু ওর আশ্বাস বাণীতে আমরা বলছি না। আমরা দেখে নিতে চাইবো তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেইটা ঠিক না ভুল উত্তর। দেখা যাক। दिल चाहता है, दिल चाहता है, তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেই প্রথম উত্তরটি একেবারে সঠিক উত্তর হয়েছে। তোমার ঝুলিতে 25 নম্বর, তাকে যত্নে রাখো। আমরা ইমনের কাছে যাই। একটা তো হয়ে গেল তো। হবে। তোমার আজকের প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম পর্বের প্রথম প্রশ্নটা তোমার দিকে ধেয়ে আসছে। দেখা যাক।
একটি বিশেষ জিনিস তৈরি করার পদ্ধতি দেখানো হয়েছে। তোমার কাছে একটি সহজ প্রশ্ন রাখা হচ্ছে, এটি কি তৈরি করা হচ্ছিল? আমার তো মনে হলো ওই জলের কুঁজো মতো একটা। মাটির জলের কুঁজো, অন্য কিছু না তো? হ্যাঁ, মানে ওই ঘট কুঁজো। তুমি বাবার সাহায্য নিতে পারো, নিতে চাইলে। আমরা ঠিক শব্দটা শুনতে চাইছি তোমার কাছে। ঘট মনে হলো, ঘট। কিসের ঘট? লক্ষ্মীর ঘট হয়তো, মানে পয়সা রাখা যায় তাতে, ওরকম মনে হলো আর কি। এবং এটা তুমি বাবার সাহায্য নিয়ে বললে, দেখলুম বাবার সাহায্য করলে। হ্যাঁ, এরকম শব্দটাই তো আমরা জানি। হ্যাঁ, বেশ, তাহলে এটাই তোমার উত্তর। হ্যাঁ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না বাবা, দরকার নেই। ভয় পেয়েছি, করিস না। ভয় পেয়েছি। ভয় পেয়েছি। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাও না, ওর কাছ থেকে একটা উত্তর পেয়েছি। এবার আমরা যাচাই করব আসল উত্তরটা কি। লক্ষ্মীর ঘট একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি তোমার লক্ষ্মীর ঘটে 25 দিয়েছো। সাবধানে ওকে রাখো, আরো 25 জোগাড় হলে তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটার মুখোমুখি হব তোমার, যেটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। দেখা যাক তোমার আজকে প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্নটা কি আছে, দেখে নাও। बापू, चाचा, साड़ी, चोली, बापू के घर में औरत के कपड़े। तुम चाची हो? किसकी? मेरी और किसकी? मेरा मतलब है तुम स्वरूप चाचा की। कोई नहीं, मैं मुसीबत में थी, भगवान दादा ने मुझे यहाँ पना दी है। अच्छा किया, अपने परिवार में एक बढ़ती तो हुई। नाम क्या है तुम्हारा? बिजली। मेरे बारे में इतने सवाल किए, लेकिन अपने बारे में कुछ नहीं बताया। नाम गोविंदा, काम शांति नगर फैक्ट्री का मैनेजर और भगवान दादा का बेटा। बेटा? क्यों, लगता नहीं? बस्ती में ऐसा कोई नहीं जो मुझे नहीं जानता। और हाँ, बापू आए तो कह देना आज फैक्ट्री में नाइट ड्यूटी है, रात वहीं रहूंगा। अरे चाय तो पीता जा। नहीं चाची, ओहो फिर चाची। देखो, मेरे मुंह से निकली बात पूरी होकर ही रहती है, तुम चाची बनकर ही रहोगी। এই যে এতক্ষণ যে শিশু অভিনেতাটিকে দেখছি, তার নাম কি? গ্রিক গড আমাদের ঋতিক রোশন। তুমি বুঝি খুব পছন্দ করো? ভীষণ। মার খেয়েছিলাম মার কাছে, মনে পড়েছে। তাহলে এটাই তোমার উত্তর? একদম একদম। তোমার চোখ ভুল বলতে পারবে না ওর ক্ষেত্রে। না, এটা বলবে না। ইমন কি চ্যালেঞ্জ করবে? একদমই না। বেশ, তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো যাচাই করব, দেখা যাক। मेरे बारे में इतने सवाल किए, लेकिन अपने बारे में कुछ नहीं बताया। नाम गोविंदा, काम शांति नगर फैक्ट्री का मैनेजर और भगवान दादा का बेटा। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা আবার একেবারে সঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। 25 আরো জোগাড় হলো, মানে 50 হয়ে গেল। 50 হওয়া মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ হলো। তোমার বাবা মার জন্য ইচ্ছে পূরণ, নিজের জন্য ইচ্ছে পূরণ, এই সমস্ত ঘটলে একটা গান গাইতে পারা উচিত তোমার। এই গানটা গেয়েছিলাম আমি হ্যাপি প্যারেন্টসের যে প্রোমোটা এই সিজনের আগে শুরু হয়েছিল, সেই প্রোমোটার জন্য যে গানটা আমি গেয়েছিলাম সেটা প্রবুদ্ধদার সুর, প্রবুদ্ধ ব্যানার্জির আর উপালি চট্টোপাধ্যায়ের লেখা। ঝিলমিল রূপচায় চত্বর, মেঘেতে ছড়ানো রোদ্দুর, যত দূর দেখা যায় আমার আকাশ।
যদি ফুল চাও দিতে পারি, পারি এনে দিতে নদী, তারা ছুঁয়ে আলো দেব, দেব প্রজাপতি। চাই আকাশটাকে হাত বাড়িয়ে, মেঘেদের অন্তলি সাজিয়ে, মেলে দিতে তোমার ডানা। ছোট্ট কিছু কথা এলোমেলো, সীমানা পেরোক এবার আশাগুলো। পেরেছি আমি আজ, পেরেছি মুঠোয় রোদ্দুর ধরেছি, ধরেছি তোমার আঁকা স্বপ্নের আকাশ ছোঁয়া। আকাশ ছোঁয়া। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইমন, তুমি আছো 25-এ, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা তোমার সামনে রাখা হচ্ছে, দেখা যাক। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে ডেকছি যেই তুলে হেঁচকি, হাতে নিয়ে ডেকছি যেই তুলে হেঁচকি। বিরিয়ানি কোরমা, পটলের দোরমা, মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে, ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। এতক্ষণ কি দেখলেন? অনেক রকম তরকারি, তারপরে মাছের মাথা, সব মিলিয়ে এর নামটা কি বলুন তো? এই যে সুস্বাদু পদটা তৈরি হলো, জিভে জল আনা, এদিকে কি বলা হয়? আমি খুব মানে একদম অড মানুষ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাকে এক্স্যাক্টলি ঠিক কি বলে আমি জানি না, খেতে বড্ড ভালো সেটা আমি জানি। এটা মা করতো খুব। মা করতো? হ্যাঁ। আমার একটা খুব বাজে শব্দ মাথায় আসে, সেটা বলবো না, সেটা হয় না ওরকম। শোনো, আমরা শব্দগুলোকে একটা মানে দেখে দিয়েছি যে এই জন্য এটা বাজে, হ্যাঁ, কিন্তু তার উৎপত্তি বা তার শব্দটা তো বাজে হতে পারে না, তাকে আমি মানে করেছি বলে সে বাজে হয়েছে। মাথায় কি কাকে বলছো? রান্নাটাকে ওরকম একটা মাথায় আসছে। বেশ, এবার একটা ফাইনাল উত্তর দাও। আমার ছ্যাঁচড়া মনে হচ্ছে। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না বলবো না, মা সাবধানী লোক, মা না করছে। ঠিক আছে তাহলে না। মেয়েকে চেনে, মাঝে মাঝে চ্যালেঞ্জ করে বসে এবং ভুলও না, সেটা তো দরকার, মানে অনেক চ্যালেঞ্জ আবার ঠিকও হয়েছে। হ্যাঁ, তাহলে কি করবো? চ্যালেঞ্জ করবে? না থাক, মা না। বেশ, চ্যালেঞ্জ না করলে তুমি কি বলতে? পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ি। হ্যাঁ। আমাদের একটা শব্দ পাওয়া গেছে, যে শব্দটা মুখে আনতে ওর একটু লাজ লজ্জা হচ্ছিল।
কিন্তু আমরা কোনো রকম ছেঁচড়ামির মধ্যে না ঢুকে জানতে চাইবো যে কোন শব্দটাকে আমরা খুঁজছিলাম, অর্থাৎ এই বিশেষ রান্নাটির নাম আদতে কি। দেখা যাক। বাঙালিদের খুব প্রিয় দুটো তরকারি ব্যাপার আছে, একটা ভেজিটেরিয়ান তরকারি, একটা নন ভেজিটেরিয়ান। এই মুহূর্তে আমি ছ্যাঁচড়া খাচ্ছি, তার মানে একটা মাছের কাটা ফাটা দিয়ে ব্যাপারটা করতে হবে, সঙ্গে পুঁই শাক হলে আরো জমে যায়। যদি আমরা মাছ দিই তবে সেটা ছেঁচড়া হয়, আমার আর কি যদি মাথায় আসছিল বলো তো? মাছ না দিই তাহলে সেটা চচ্চড়ি বলা যেতে পারে। আচ্ছা, okay. কিন্তু যেহেতু মাছ দেওয়া হয়েছে পরিষ্কার করে, তাই ছেঁচড়া শব্দটা আমরা খুঁজে পেয়েছি এবং ওর কাছ থেকে পাওয়া উত্তরটা সর্বৈব সত্য, অর্থাৎ ঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি ছিলে 25-এ, আরো 25 জোগাড় করে পৌঁছে গেছো 50-এ। 50-এ পৌঁছানো মানে প্রথম ইচ্ছে পূরণ, বাবাকে সাজানো। চলো বাবাকে সাজাই। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে মার ঠাকুর ঘরের জন্য ফুড প্রসেসর। মা মাঝে মাঝে গোপালের জন্য নানান ধরনের খাবার বানান এবং সেটা পরে মানে প্রসাদ হওয়ার পর আমাদের ভাগ্যেই জোটে। তো ইনোভে আর কি আমাদের সবার ভালো কল্যাণ হবে। ফুড প্রসেসর। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা? বাবাই বাড়িতে বসে বাংলা সিনেমার ডিভিডি দেখতে খুব পছন্দ করে, তো আমার খুব ইচ্ছে যে কিছু বাংলা সিনেমার ডিভিডিস যদি বাবার জন্য আমি দিতে পারি। বাহ, সুন্দর দুটি ইচ্ছে। এই জন্য আমরা দ্বিতীয় পর্বে ঢুকছি। এখানে তোমাকে আরও 25-50 জোগাড় করতে হবে, তাহলে তুমি 100-এ পৌঁছে যাবে এবং 100-এ পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। দ্বিতীয় পর্বে প্রথম প্রশ্নটা তোমার জন্য তোমার সামনে আনা হচ্ছে। খুব ভালো করে দেখো, যাচাই করো, তারপর উত্তর দাও। দেখে নাও। 14ই অগস্ট রাত 11:15। ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতাকে টিভির সামনে এক করে দিয়েছিলেন 23 বছরের এক বাঙালি কন্যা। 125 কোটি মানুষের বুকে একেবারে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। বীরেন্দ্র সেহবাগ টুইট করেছিলেন, থ্যাংক ইউ দীপা কর্মকার ফর ইউনাইটিং আস অ্যাট মিডনাইট চিয়ারিং ফর জিমন্যাস্টিক্স ইন এ কান্ট্রি where there is no infrastructure for this sport. কদিন আগেও এই মেয়েটির নাম তেমন করে আমরা কেউ জানতাম না, আজকে তার পরিচিতি ঘরে ঘরে। সেই 1964 টোকিও অলিম্পিক্স, তার 52 বছর পরে জিমন্যাস্টিক্সের মূল পর্বে কোনো ভারতীয় কোয়ালিফাই করলো। আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে ঘন জঙ্গলের ধারে কুমলিং ট্রাইবাল জিমনেশিয়াম, সেইখানে ভাঙা স্কুটারের পার্টস দিয়ে তৈরি স্পোর্টস ইকুইপমেন্ট দিয়ে 6 বছর বয়সে দীপার জিমন্যাস্টিক্সে হাতে খড়ি হয়। এইবার আপনারা বলুন, রিও অলিম্পিক্সের জিমন্যাস্টিক্সের কোন ইভেন্টে দীপা চতুর্থ হয়েছিলেন? বাবার হেল্প নেব। প্রদুনোভা। প্রদুনোভা একটা জাম্প জিমন্যাস্টিকের আইটেম আর কি। ওটা অনেকগুলো ভল্ট খেতে হয়, খুব সাংঘাতিক, বিপজ্জনক। পড়ে গেলে আজীবনের মতন পঙ্গু হয়ে যেতে পারে। প্রদুনোভা সেটা ক্যাটাগরি। হ্যাঁ, এটা একটা ক্যাটাগরি। বাবার উত্তরটাই নেব। এইটা আমরা জিজ্ঞেস করছি ইভেন্টটার নাম কি? জিমন্যাস্ট। জিমন্যাস্টিকের তো অনেকগুলো আছে। কেউ ঝুলতে ঝুলতে করে, কেউ ফ্লোরে করে, কেউ বিমে করে, প্যারালাল বার হয়, ফ্লোর জিমন্যাস্টিক্স হয়, এরকম অনেক কিছু আছে। এটা তো রিং। তাহলে রিং কি বলবো এটাকে? রিংই বলবো। রিং জিমন্যাস্টিক তাই বলছো? হ্যাঁ, মানে আমার অ্যাবসলিউটলি নো আইডিয়া। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? মাথায় অন্য কিছু এসেছে নাকি এটাই এসেছে? আমার রিংটাই মাথায় আসছে,
তাহলে তুমি চ্যালেঞ্জ করছো না, বেশ। তোমার কাছ থেকে একটা উত্তর পাওয়া গিয়েছে, আমরা একটা বিশেষ প্রশ্ন করেছি, আমরা এবার দেখে নেব তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। দীপা কর্মকার উইমেন্স ভল্ট ইভেন্টে 4th হন। ইভেন্টটার নাম হচ্ছে ভল্ট, সুতরাং এই যাত্রায় তোমার উত্তরটা ভুল হলো। এবারে যাবো ইমানের কাছে। ইমান, তোমার দ্বিতীয় ধাপের তৃতীয় প্রশ্নটা তোমার সামনে রাখা হচ্ছে, খুব ভালো করে দেখো, তারপর উত্তর দাও। দেখা যাক। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। আমাদের সবচেয়ে সুন্দর এবং সহজ পার্বণগুলির মধ্যে রাখি বন্ধন অন্যতম। বিরাট ঘটা করে পুজো অর্চনার জটিলতা নেই। শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বোনেরা শুধু ভাইদের দীর্ঘায়ু কামনা করে তাদের হাতে রাখি পরিয়ে দেন। রক্তের সম্পর্কে ভাই না হলেও রাখি পরানোতে কোনো বাধা নেই। রবীন্দ্রনাথ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রাখি পরিয়ে এই পার্বণকে একটি সেকুলার মাত্রা দেন। আজও সম্প্রদায় নির্বিশেষে মানুষ রাখি বন্ধন পালন করে, একে অন্যের নির্বিঘ্ন জীবন কামনা করে। কোন আন্দোলনের সময় রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব শুরু করেন? বঙ্গভঙ্গ আন্দোলন 1905। আর ভাববার অবকাশ নেই, তুমি বলছো বঙ্গভঙ্গ আন্দোলন। এবং সেই সময়কার যে মুভমেন্ট এবং সেই সময়কার যা যা গান, বাংলার লোকগানকে, বাংলার বাউল গানকে, সারি গানকে রবীন্দ্রনাথ যেভাবে আশ্রয় করেছিলেন সেটা অকল্পনীয়। এবং সেই আমার যতদূর মনে হয় যে তখন যে রদ হয়েছিল 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন যে রদ হয়েছিল, সেটা রবীন্দ্রনাথের গানের একটা বিশাল জায়গা ছিল। আমরা এই ব্যাখ্যাটার মধ্যে গানেই ঢুকবো যদি উত্তর ঠিক হয়। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না। এবার আমরা দেখে নিতে চাইবো তোমার দেয়া উত্তরটা ঠিক না ভুল। দেখা যাক। বাংলার মাটি বাংলার জল, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক। তার মানে তোমার কাছ থেকে দ্রুত যে উত্তরটি পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি নবরাস বিহারী ও নিতাই খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই, ও নিতাই খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাহাতারে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাহাতারে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলতে চলতে হঠাৎ দেখি পিছনে অনেক লোক, একজন, দুজন, তিনজন, চারজন। তুমি বোধহয় এই কথাই বলতে চাইছিলে।
আমরা তোমার কাছে আসবো তোমার 4 নম্বর প্রশ্ন নিয়ে। দেখা যাক। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর 2500 কিলোমিটার জুড়ে মন্দাকিনী, অলকানন্দা, যমুনা, সরস্বতী অনেক নদী গঙ্গায় মিশে গেছে। গঙ্গাকে ঘিরে গড়ে উঠেছে একের পর এক শহর, গ্রাম। আমাদের কলকাতা তার মধ্যে অন্যতম। গঙ্গা না বাঁচলে কলকাতা বাঁচবে না। শুধু কলকাতা কেন, গঙ্গা ছাড়া ভারতীয় সভ্যতা থাকবে না। আমাদের বাঁচা মরা অস্তিত্বের সঙ্গে গঙ্গা যেহেতু জড়িয়ে আছে, তাই তাকে ঘিরে গড়ে উঠেছে নানা গল্প, মিথোলজি। যেহেতু ভগীরথ গঙ্গাকে মর্তে নামিয়েছিলেন, তাই তার আর এক নাম ভাগীরথী। বাংলায় ঢোকার পর গঙ্গা অন্য একটি নামেও পরিচিত হয়েছে। ভালোবাসার জনকে তো মানুষ নানা নামে ডাকে। ভাগীরথী ছাড়া গঙ্গা পশ্চিমবঙ্গে আরও একটি কি নামে বিখ্যাত? আমরা গঙ্গাকে ভাগীরথী নামে ডেকে থাকি। এছাড়া আরো একটি নাম আছে যেটি তুমি জানো, সেই নামটি কি? পশ্চিমবঙ্গেই তো। ভীষণ ভালো মার্কস পেতাম তো জিওগ্রাফিতে। ইচ্ছেমতি মা বলছে। বাবা আর বলতে পারবে কি? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তুমি তো একটা সাহায্য নিয়েছো। হুগলি নদী। আমি কোন উত্তরটা নেব তোমার? হুগলি নদী। হুগলি নদী। তোমার দুটো সাহায্য চলে গেল, তাতে অসুবিধা কিছু নেই। বাকিগুলো তুমি নিজেই পারবে, আমি ধরে নিচ্ছি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, আমরা এবার দেখে নেব তুমি বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। দেখা যাক। ভাগীরথী ছাড়া গঙ্গা পশ্চিমবঙ্গে হুগলি নদী নামেও পরিচিত। হুগলি নদী একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি আছো 75-এ। তোমার আজকে দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য চতুর্থ প্রশ্নটাকে তোমার সামনে হাজির করানো হচ্ছে। চারটি ছবি, চারটি শব্দ রয়েছে লেখা: কাঠ, মোম, ক্ষীর, ননি। এই নিচে জিজ্ঞাসা চিহ্ন মানে একটি শব্দ খুঁজে পেতে হবে যা ওপরের এই চারটি শব্দের বা চারটি এই যে ছবিতে যে জিনিসগুলো দেখছি তার সঙ্গে কোনো না কোনোভাবে মেলে, এবং কেন মিলটা আছে সে ব্যাখ্যাটাও দিতে হবে। মাথায় আসছে না? কিছুই আসছে না? হ্যাঁ, এটা আমার মাথায় আসছে। তুমি তাহলে পাস করে দিলে এটা। আমি তোমাকে জিজ্ঞেস করব যে তোমার কি কিছু মাথায় এসেছে? আমরা এবার যাচাই করে দেখে নিতে চাইবো আমরা কোন শব্দটির খোঁজ করছিলাম। দেখা যাক। কাঠের পুতুল, মোমের পুতুল, ক্ষীরের পুতুল, ননির পুতুল। এবার আমরা তোমার কাছে যাব। তুমি আছো 75-এ। তুমি কি সাধারণ প্রশ্নই চাইবে নাকি একটি জাদু প্রশ্ন চেয়ে স্কোরটাকে বাড়িয়ে নিতে চাইবে? না, সাধারণ প্রশ্নটাই নেই। 5 নম্বর প্রশ্নটাকে তোমার সামনে আনা হচ্ছে। দেখা যাক। মুম্বাই মে সবসে মশহুর হ্যায় ইয়ার বড়া পাও। মুম্বাই মানে বড়া পাও। অল্প পয়সায় পেট ভরাতে এই বড়া পাওয়ের জুড়ি নেই। বিরিয়ানি মহঙ্গি হ্যায়, তন্দুরি মহঙ্গি হ্যায়, সবসে সস্তা হ্যায় বড়া পাও। মুম্বাইয়ে এসেছে অথচ বড়া পাও খায়নি এমন মানুষ বিরল।
আলু সেদ্ধ করে তাতে নানাবিধ মশলা দিয়ে বেসনে ভাজা, সঙ্গে অতি লোভনীয় গ্রিন চাটনি ও ড্রাই গার্লিক চাটনি। উপরি পাওনা একটি ভাজা কাঁচা মির্চি। আহ! অথচ এই কিংবদন্তি প্রতিম বড়া পাওয়ের জন্ম কিন্তু একদম কাকতালীয়ভাবে। দাদা স্টেশনের সামনে বসতেন অশোক পণ্ডিত নামের এক খাদ্য বিক্রেতা। তিনি বিক্রি করতেন আলু বড়া ও পোহা অর্থাৎ চিড়ে। একদিন কি মনে হয় এই বড়াটি একটি পাউরুটির মধ্যে বসিয়ে চাটনির সঙ্গে পরিবেশন করেন তিনি। এমন হিট করে যে কিছুদিনের মধ্যেই গোটা মুম্বাইয়ে তার নকল শুরু হয়ে যায়। অতএব জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। বড়া পাওয়ের মূল উপাদান হচ্ছে আলু, কিন্তু মুম্বাইয়ের লোকেরা আলুকে একটি অন্য নামে ডাকেন। সেটা কি? বাটাটা। বাটাটা, এটাই তোমার উত্তর? এটা তোমার জন্য সহজ হলো প্রশ্নটা। এটা শুনেছি। তুমি কি চ্যালেঞ্জ করবে? না। বেশ, দেখা যাক তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। পর্তুগিজ ভাষায় আলু অর্থাৎ পোটাটোকে বাটাটা বলা হয়। মারাঠা ভাষায় সেটাই রয়ে গেছে। বাটাটা একেবারে ঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি 75 থেকে পৌঁছে গেছো 25 নম্বর নিয়ে 100-তে। 100-তে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ। এছাড়া আমাদের এই 100 করলে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মার জন্য একটা বিশেষ হার থাকে, কানের দুল থাকে, সেইটা নিয়ে তুমি মাকে পরিয়ে দাও ওখান থেকে। স্বপ্নগুলো কাছে ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। ইমন, এবার তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের পালা। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার সামনে কি সাধারণ প্রশ্ন আসবে নাকি জাদু প্রশ্ন আসবে, কি তুমি চাও? আপাতত সাধারণ প্রশ্নটাই থাক। বেশ, দেখা যাক। শোনো শোনো, কোথায় যাচ্ছ গো তুমি? যেখানে বাড়ি আমার। কোথায় তোমার বাড়ি? কলকাতায়। কলকাতায়? দিদি, তোমার বাড়ি কলকাতায়? হ্যাঁ। তাহলে তাহলে আমি কে? আমি তাহলে কে? আমি কি চোর, জোচ্চোর, বাটপার, বদমাইশ নাকি স্ট্রেঞ্জার? না, কে আপনি? থাকা হয় কোথায়? কলকাতা। কলকাতায়? মা, কি রে? বলছিলাম কি, আমরা দু ভাই তো একরকম দেখতে, বাবুরাও দুজনে একরকম দেখতে, এই চিনতে একটা মানে গোলমাল। তা আমি কি বলবো, বৌমাকে জিজ্ঞেস কর। শোন, তুই গেঞ্জি পরবি, হ্যাঁ, আর তোর দাদাকে বলবি ফতুয়া পরতে, বুঝতে পেরেছিস? আচ্ছা। বাবুরা? ও বাবুরা, হ্যাঁ গো, তুমি পাঞ্জাবি পরো, কেমন? আর ছোট কর্তা বাবুকে বলিস শার্ট পরতে। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, ছোট বৌদি কবে হবেন? তোমার দরকারটা কি? হ্যাঁ, তোমার দরকারটা কি? ছোট বৌদি কবে হবেন? কোন কোন পোশাকের কথা বলা হলো? একটা শার্ট, একটা পাঞ্জাবি, আর ধুতি আর ফতুয়াই বোধহয়। এটাই নেবো তো? শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি। একটা, তুমি কি হেল্প করবে? ধুতি পাঞ্জাবি আর শার্ট আর জামা প্যান্ট। শার্ট প্যান্ট, ধুতি পাঞ্জাবি। বাবার সাহায্য নিয়ে এটা তুমি বললে। বাবার সাহায্য। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, করব না। বেশ, তুমি চ্যালেঞ্জ করবে না। এবার দেখে নি বাবার সাহায্য নিয়ে তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, যাচাই করে নি, দেখা যাক। শোন, তুই গেঞ্জি পরবি, হ্যাঁ, আর তোর দাদাকে বলবি ফতুয়া পরতে। হ্যাঁ গো, তুমি পাঞ্জাবি পরো, কেমন? আর ছোট কর্তা বাবুকে বলিস শার্ট পরতে। ফতুয়া বললিও তো, বললিও ফতুয়া। ফতুয়াটা একবার বললাম। বললে কিন্তু ধরলে না। যে উত্তরটা পাওয়া গিয়েছিল সেটা দুর্ভাগ্যবশত ভুল হয়েছে। তোমাকে আরেকটু অপেক্ষায় থাকতে হবে। তোমার কাছে যাব
তোমার তৃতীয় ইচ্ছেটা কি জেনে নেবো আগে। আবার মা বাবা দুজনের জন্যই টয়লেট্রিজ, মানে সাবান, শ্যাম্পু, এই সবগুলো যাতে শীতকালে ক্রিম, গরমকালে ঠিকঠাকভাবে একদম মেনটেন থাকতে পারে দুজন, ওই জন্য টয়লেট্রিজ। বাহ, প্রায় তত্ত্বের মতো বাবা মাকে একটি উপহার সাজিয়ে দিতে চাইলে এটার সঙ্গে কি তোমার সম্প্রতি যেভাবে হাসছো তাতে একটা প্রায় গায়ে হলুদ গন্ধ পাচ্ছি। ওই আর কি মানে ঘটনা কিছু ঘটতে চলেছে? ঘটনা ঘটতে চলেছে যদি সব ঠিকঠাক থাকে। মানে সব ঠিকঠাক থাকে মানে কি? ঠিকঠাক, সবই ঠিকঠাক। তাহলে তোমার কেন যদি সব ঠিকঠাক মনে হচ্ছে? না, শুরুতে কিছু বিরোধিতা পেয়েছিলাম আর কি, সেটা একটা ভয় থেকে, যে সেটা বাবা মাকে কেন্দ্র করে? বাবা মার থেকেই। হ্যাঁ। গল্পটা কি? এর আগেও সম্পর্ক হয়েছে এবং এর আগেও মানুষ মানে ভালোবেসেছি মানুষকে, এবং তাতে প্রচণ্ড কষ্ট পেয়েছি। এই কারণে মা বাবা একটু স্কেপটিক্যাল হয়ে গেছিলেন আর কি ওর প্রতি। কিন্তু আমার যে কজন মানুষকে আমি দেখেছি, আমার সে তুলনায় ওকে অ্যাজ এ হিউম্যান বিং বেস্ট লেগেছে বলেই আমি সেই ডিসিশনটা নেওয়ার সাহস করেছি। তাতে প্রথমে মা বাবার ডেফিনেটলি একটা ইয়ে ছিল, কিছু কনফিউশনসও ছিল, যার কারণে আমি কিছুদিন বাড়িতেও ছিলাম না। মানে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছে? আলাদা, হ্যাঁ। রাগ করে কষ্ট পেয়ে, ওই আর কি, দুদিক থেকেই। নিজেও ভীষণ কষ্ট পেয়ে না থাকতে পেরে, এবং মা বাবার কথা শুনে এবং সেই মানুষটির কথা শুনে আবার সব কিছু ঠিকঠাক হয়েছে। আশা করছি যে ঠিকঠাকই থাকবে। সেই সময়টা আপনারা খুব কষ্ট পেয়েছিলেন তো, যখন ও আলাদা থাকছিল এখানে থেকেই? বাবা, সে আর বলার কি, দুশ্চিন্তা, ভয়, দুজনে ভীষণ টেনশন করতাম, কিছু খেতে পারতাম না, ভালো রান্না করাই ছেড়ে দিয়েছিলাম। কষ্ট লাগে, এখনও সুখে থাকুক, এটাই সবচেয়ে বড় কথা। আর কি, আর তো কিছু পাওনা না আমাদের, এইটুকুই, নিশ্চিন্ত হওয়া। যদি তোমার ভেতরে স্ট্রেংথ থাকে, ভালো খুঁজে নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে তুমি ভালোটাই দেবে। একবার ঠকেছো বলে নিশ্চয়ই তুমি খারাপ কিছু চাইবে না, মানে অন্যের, মানুষের। একদম। তোমার হাতে একটি প্রশ্ন আছে সাধারণ, আর একটি জাদু প্রশ্ন আছে। তাহলে নিই জাদু প্রশ্ন। বেশ, দেখা যাক তোমার জন্য বরাদ্দ জাদু প্রশ্নটি কি আছে, দেখে নিই। এই যে তিনটে জিনিস দেখতে পাচ্ছি, এই তিনটে জিনিসের মধ্যে মিল কি? হিপোপটামাস, জলহস্তি, পানিফল, ওয়াটারমেলন, তিনটিরই নামে জল আছে। কিরম ভাবে তাহলে? হ্যাঁ, ওয়াটারমেলন ওয়াটার, জলহস্তি জল, পানিফল পানি, তিনটের নামেই জল রয়েছে। আমরা তোমার এই উত্তরটা নিলাম, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখে নি তোমার দেওয়া উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা একেবারে সঠিক উত্তর। তুমি ছিলে 100-তে, 50 নম্বর পেয়ে পৌঁছে গেছো 150-তে, 150-তে পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। বেশ, ইমন, বল। এবার তোমার একটি জাদু প্রশ্ন আছে হাতে। হ্যাঁ।
সেটিকে নিতে হবে তো। এবার তো সেটাকে নিতেই হবে, কোনো অপশন নেই। এবং নিতেই হবে এবং জিততেই হবে। দেখা যাক, হবেই আমার ধারণা। দেখা যাক। তুমি নিশ্চয়ই এরকম জীবনে এরকম সময়ের মধ্যে পড়েছো যেখানে আর কিছু অপশন নেই, এটাকে ধরতেই হবে অথবা খানিকটা পিছিয়ে যাবে। তোমার কি জীবনে এরকম কোনো মুহূর্ত তৈরি হয়েছে? দেখো, আমি যেখান থেকে উঠে এসেছি, আমি যেখানে থাকি সেখানে আমি যখন রেয়াজ করতাম তখন আমাকে শুনতে হতো যে, আমাকে না, আমার বাবা মাকে, আমার বাড়ির লোকজনকে শুনতে হতো যে মাইয়া কি বড় হইয়া লতা মঙ্গেশকর হইব নাকি, 27 বছর বয়স হয়ে গেছে, এবার মাইয়াটার একটা বিয়া দাও, কি করতেছো? এই তো আমার বাবা শুনতে শুনতে মানে পাগল হয়ে যায়। শুধু আমার দেবশঙ্করদা কিছু মানুষকে কিছু উত্তর দেওয়ার ছিল। আমি জানি না সেই উত্তরগুলো আমি দিতে পেরেছি কি না, আরও সপাটে উত্তরগুলো আমি দেব, সেটা খুব জোরেই দেব, কিন্তু দেব। এই যে তুমি গান করো, যখন তুমি যখন সুন্দর করে কথা বলো, অন্যের দুঃখে যখন কষ্ট পাও, অন্যের আনন্দে আনন্দ পাও, ওগুলোই তো সপাটে উত্তর। তোমাকে একটা ছোট্ট গল্প বলি আবার, জার্মানির গল্প। জার্মানিতে একটা দেওয়াল ছিল মাঝখানে, হ্যাঁ, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি। তো পূর্ব জার্মানির লোকেরা একদিন ওই দেওয়ালের উল্টো দিকে, মানে পশ্চিম জার্মানির দিকে বেশ কিছু নোংরা এনে ফেলে দিল। ঝগড়া ছিল তো, ভাব ভালোবাসা হচ্ছিল না, একই দেশ আলাদা হয়ে গিয়েছিল, তাই বেশ কিছু নোংরা ফেলে দিয়ে গেল। তো পরের দিন পশ্চিম জার্মানির লোকেরা ওইখানটায় যারা এলেন, দেখলেন ওগুলো নোংরাগুলো, তারপর তারা নোংরাগুলো সরিয়ে দিলেন, আর তারাও ওদিকে কিছু ফেললেন, কিছু খাবার জিনিস, কিছু ফল, আর মনে মনে তারা বললেন, যার যা আছে সে সেটাই তো দেবে আমাকে। আমরা আমাদের যা আছে আমরা সেটাই দিই না কেন? আমরা আমার আবর্জনাটা কেন দেবো? আমি আমার স্ট্রেংথটা দেবো, আমার শক্তিটা তোমার কাছে পৌঁছে দেবো এবং বলবো ওটাই তো আমার উত্তর, ঠিক, ওটাই তো আমার খেলা, ওটাই তো আমার শক্তি। সেইভাবেই হয়তো দেবো উত্তর। তাই বোধহয় তুমি বলতে চাইছো। সেটাই। এবং তাই তুমি দিয়ে যাচ্ছ, আর দিয়ে যাচ্ছ বলেই তুমি পায়ের তলায় মাটি পাচ্ছ হয়তো। আমরা তোমার জাদু প্রশ্নটাকে এবার চাইবো, তুমি ভালো করে দেখো, তারপর উত্তর দাও। আমরা যে ঘটনাটা দেখিয়েছি সেটার মধ্যে চালাকি করে বলেছি, চালাকি করে মজা করে বলেছি। তুমি একটু ভাবো, তাহলেই পেয়ে যাবে। ভাত খাবে? কেন মনে হচ্ছে বলো? চাল দিল। চাল দিল, বেশ। তারপরে কাঠ। হ্যাঁ, কাঠ আনলো। কাঠ, ওই ডালপালা। হ্যাঁ, তাহলে কি কি উচ্চারণ করছো তুমি? তাহলে কি হতে পারে? এরা দুপুরে কি খাবে? খিচুড়ি। প্রথমে দেখলাম যে চালটা দিচ্ছে, দাবার চাল দিচ্ছে, দাবার চাল দিচ্ছে, তারপরে ওই মাথায় করে ডালপালাগুলো নিয়ে এলো, আর শেষের মাটা দেখালো, থাম দেখালো। তার মানে ওখান থেকে একটি শব্দ খুঁজে পেলে, হ্যাঁ, চাল, আর এখান থেকে ডাল, চাল ডাল দিয়ে খিচুড়ি তৈরি হয়। এটাই তোমার উত্তর। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। করতে চাও কিছু চ্যালেঞ্জ? না বাবা। বেশ, ও চ্যালেঞ্জ করেনি, আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে।
তুমি 75 থেকে পৌঁছেছো 125-এ, তার মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। চলো সামনে যাই, উৎসব করি, এসো। ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, ত্রিজামা, প্রথম কদম ফুল দেওয়া নেয়া। খুশি? এইটা তো মানে দেখো একটি বিশেষ পুরস্কার থাকে মায়ের জন্য, মা সঙ্গে নেই কিন্তু মা তোমার মধ্যে রয়েছেন, তাই এই বিশেষ পুরস্কারটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ হার, এটা তোমাকে তুলে দেওয়া হলো। এবার তোমার তৃতীয় ইচ্ছেটা তোমার কাছে জানতে চাইবো। দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার একটি নিজস্ব প্রশ্ন আছে সাধারণ, এছাড়া ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করে তৃতীয় ইচ্ছে পূরণের সুযোগ রয়েছে। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছে, ছোটবেলা থেকেই তো রবি ঠাকুরের গানই আমার গান আর কি, সেটা এখনও। বাবার খুব ইচ্ছে ছিল যে আমি রবীন্দ্রনাথের গান নিয়েই পড়াশোনা করি, যার জন্য আমার BMUs মাস্টার্স সব কিছুই রবি ঠাকুরের গানেই করা। বর্তমানে PhD করছি সত্যজিৎ রায়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপরে। কিন্তু বাবার ওই যে বললাম একদম সময় পাইনি বলে পড়তে পারিনি খুব একটা বই সময় নিয়ে, হয়তো পরে আমি যখন থাকি না। আমি চাই যে রবি ঠাকুরকে আমি যতটুকু ক্ষুদ্র হয়ে যতটুকু জেনেছি, আমার বাবাইও আমার সাথে একটু দোসর হোক আর কি, সেই জন্যে রবীন্দ্র রচনা বলি বাবার জন্যে বেছেছি। তুমি চতুর্থ ইচ্ছের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, তোমার একটি প্রশ্ন আছে আর ওর প্রশ্নটিকে চ্যালেঞ্জ করবার অধিকার আছে, তাই তোমার চতুর্থ ইচ্ছেটা কি? মা বাবার জন্য একটা বেনারস ট্রিপ। মা অনেকদিন ধরে মানে বেনারস যেতে চেয়েছিল আর কি, অনেক ছোটোবেলায় একবার গেছিল, আমি যখন খুব ছোট আর কি। দুজনে অনেকদিন একসাথে কোথাও যায়নি, এবং সেটার কারণ যদি আমি হতে পারি এবং হ্যাপি প্যারেন্টস ডে হতে পারে তাহলে আমি ভীষণ আনন্দ পাবো। বাহ, চতুর্থ ইচ্ছে পূরণের জন্য তোমার আজকের শেষ প্রশ্নটা তোমার সামনে আসছে। মনি দিদা, আজ বিকেলে ভাবছি পার্লার যাব। তার মানে তো 3 ঘন্টা। কি যে করিস না, আর টাকাও তো কত যায়। সে তুমি বুঝবে না, তোমাদের সময় থোড়ি পার্লার ছিল। পার্লার ছিল না, কিন্তু রূপচর্চা তো ছিলই। আমরা বলতাম রূপটান। যা তাড়াতাড়ি আসিস। আচ্ছা, তোমার তো এখন হাতে কাজ নেই, তাহলে বিকেলে তুমিও চলো না আমার সঙ্গে? তুমি তো কোনোদিনও যাওনি। থাক বাপু, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। 2 দিন বাদেই পটল তুলবো, আমার আর এখন পার্লারে গিয়ে কাজ নেই। এই তোমার শুরু হলো, কিছু বললেই বলো 2 দিন পরে পটল কুমড়ো সব তুলবো। কেন রে, কুমড়ো তুলবো কেন? পটল তোলার সময় হলে পটল তুলবো। আচ্ছা, কমন সেন্স ইউজ করো। মারা যাওয়ার সঙ্গে পটল তোলার কি কানেকশন? এটা কি ধরনের ভাষা? শুধু কমন সেন্স দিয়ে হবে না বাছা। তোরা পটল খাস, কিন্তু না চিনিস পটল গাছ, না দেখেছিস কোনোদিন, তাই তো? একটু এক্সপিরিয়েন্সও লাগবে, বুঝেছো? আচ্ছা, আপনারা বলতে পারেন মারা যাওয়ার সঙ্গে পটল তোলার কি সম্পর্ক? ঠাট্টা করে বলি, শব্দটাকে বারবার ব্যবহার করি, কিন্তু মৃত্যুর সঙ্গে এই পটলের তুলনাটা টানা হয় কেন, কি কারণ? আমরা বেগুন তুলবো বলি না, কুমড়ো তুলবো বলি না। পটল চেরা চোখের সাথে কোনো সম্পর্ক আছে? কিভাবে? মৃত্যু চোখ বুঝে যায়, পটল চেরা চোখ হয়, তো চেরা না হলে পটলটা গোটা হয়ে যায় চোখ বুঝলে। না, আমরা তো পটল চেরা চোখ কিছু কিছু মানুষকে বলি, হ্যাঁ, সকলকে তো বলি না। মারা যাওয়ার সঙ্গে পটল তোলার কি কানেকশন? এটা কি ধরনের ভাষা? ওই পটল চেরা চোখের সাথে সম্পর্ক, চোখ বুঝে গেলে পটলটা গোটা হয়ে যায়, তাই পটল তোলা। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, তুমি একটা উত্তর দিয়েছো, ও চ্যালেঞ্জ করেনি। আমরা দেখে নিই এবারে মনি দিদা আসলে কোন উত্তরটা বলতে চাইছে, দেখা যাক। মারা যাওয়ার সঙ্গে পটল তোলার কি কানেকশন? এটা কি ধরনের ভাষা? আমাদের তো কৃষি প্রধান দেশ, আমাদের ভাষা উপমা সবটাই মূলত উঠে এসেছে সেখান থেকে। পটল গাছের সব কটা পটল তুলে নিলে গাছটা আপনা থেকে মরে যায়। এইখানেই মারা যাওয়ার সঙ্গে পটল তোলার যোগ। বাবা, জানলাম।
মনিদিদা এই ব্যাখ্যাটা দিলেন, অতএব তোমার কাছ থেকে যে ব্যাখ্যাটা পেয়েছিলাম সেটা ভুল হয়েছিল। এইবারে তোমার কাছে একটি সাধারণ প্রশ্ন আছে, সেই সাধারণ প্রশ্নটা বলতে পারলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে, তুমি পৌঁছবে 150-তে। আজকে চুঁচুড়ো দেখলে বোঝা যাবে না 200 বছর আগে শহরটি কি ছিল। চারিদিকে ইউরোপীয় স্টাইলের বাড়ি, সুবেশা তরুণী আর গোরা পল্টনরা ঘুরে বেড়াচ্ছে। আর্মেনিয়ান চার্চ, ঘড়ি মোড়, সিমেট্রি আর কোর্ট চত্বরে ঔপনিবেশিক চুঁচুড়োর বেশ কিছু নিদর্শন এখনো রয়ে গেছে। পাশাপাশি যজ্ঞেশ্বরতলা মন্দির ও শিলপাড়া অঞ্চলে আমাদের সাবেকি ঐতিহ্য এ শহরে চিরকাল বয়ে চলেছে। চুঁচুড়োতে বসেই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন, যা পরবর্তী সময়ে সারা ভারতবর্ষকে স্বদেশী মন্ত্রে জাগিয়ে তুলেছিল। চুঁচুড়ো শহরে কোন বিদেশি শক্তি উপনিবেশ স্থাপন করেছিল? ফরাসি। তোমার যদি তাই মনে হয় তাই গ্রহণ করব, কিন্তু তুমি একবার ভেবে দেখো। আমার হয় মনে হচ্ছে ডাচ নয় ফরাসি। তাহলে কোনটা? না, যেহেতু চন্দননগরে ফরাসি আধিপত্য ছিল, সেজন্য চুঁচুড়োতেই আমার মনে হচ্ছে সেটা ফরাসি হয়তো হবে। এইটাকে গ্রহণ করলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? পর্তুগিজ মনে হচ্ছে। ফ্রেঞ্চটা নিয়ে থাক বাবা, করবো না চ্যালেঞ্জ। করবে না? না, থাক থাক, করবো না। তুমি চ্যালেঞ্জ করতে চাইছো না, তুমি বলেছো ফ্রেঞ্চ বা ফরাসি। এবার দেখে নিতে চাইবো তুমি এই উত্তরের হাত ধরে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারলে কি পারলে না। দেখা যাক। চুঁচুড়ো ছিল ডাচ বা ওলন্দাজদের উপনিবেশ। তুমি ফরাসিকে এত পছন্দ করলে, ওদের দেখতে সুন্দর বা ওদের সংস্কৃতির জোর আছে বলে বোধ হয়, জানি না কি ব্যাপার, তুমি ওলন্দাজদের পাত্তাই দিলে না। তোমার উত্তরটায় যাত্রায় ভুল হলো। আমরা একেবারে খেলার শেষে পৌঁছে জানতে পারছি দুজনের যা পয়েন্টের অবস্থান, তাতে আজকের বিজয়িনী উজ্জয়িনী। কিন্তু আমরা অনেক খবর পেয়েছি, নিজেদের মনের কথা বলতে পেরেছি, এবং সেইটার মধ্যে দিয়ে আমরা সবাই আসলে জিতেছি। জিতে গেছে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা, বাবা মার প্রতি আমাদের অনুরাগ, শ্রদ্ধা। তাই আমরা আমাদের এই ভালো লাগাটুকু সম্বল করে আমাদের শেষটাকে স্মরণীয় করে রাখতে চাইবো। আমরা সামনে যাব এবং উৎসব করব। এসো। আর এই শাড়িটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা। এটা তোমার মায়ের জন্য। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 5000 টাকার একটা গিফট ভাউচার, এটা তোমার মায়ের জন্য। আর এটা হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 নাইট স্টে একটা ফ্রি স্টে তোমাদের জন্য, এটা বাবার হাতে। আর এইটা একটা বিশেষ পুরস্কার কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে, হেলথ গিফট তোমার মা বাবার জন্য। তোমার মা বাবার জন্য আর একটা স্পেশাল পুরস্কার রয়েছে, এটা এনশিওরের তরফ থেকে, এটাও তোমার হাতে। এনশিওর তোমার বাবা মাকে আরো শক্তিশালী এবং আরো সক্রিয় জীবন যাপন করতে সাহায্য করে। থ্যাংক ইউ সো মাচ। আজকে যেহেতু তুমি বিজয়িনী হয়েছো, তাই তুমি আজকে আমাদের হয়ে
সেই মানুষটির কাছে পৌঁছে যাবে যিনি অধীর আগ্রহে তোমার দিকে তাকিয়ে আছেন। আমাদের সকলের হয়ে তার ইচ্ছে পূরণ করবে। একদম। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা পেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। জি বাংলা লক্ষ্মী দেবীকে সম্মান জানাচ্ছে উজ্জয়িনীর মাধ্যমে। আমি আজকে যাচ্ছি লক্ষ্মী মাসিমার বাড়িতে, আর শুধু এইটুকুই ফিল করাতে চাই যে লক্ষ্মী মাসিমার সাথে আমি আছি এবং তিনি একা নন, তার পাশে আমরা রয়েছি এবং থাকবো। তুমি কেমন আছো? ভালো আছি। আজকে চেষ্টা করেছি কিছু ছোট ছোট জিনিস নিয়ে আসার। একটা ফ্যান আছে যাতে তুমি একটু গরমে কম কষ্ট পাও, আর কিছু বিছানাপত্র আছে যাতে তুমি একটু আরামে শুতে পারো। আজ থেকে তোমার আরেকটা মেয়ে হলো, তুমি আমাকে ফোন করবে, আর আমি সবসময় চেষ্টা করবো তোমার পাশে এসে দাঁড়ানো। অনেক অনেক ধন্যবাদ জানাই জি বাংলাকে এবং হ্যাপি প্যারেন্টস ডেকে। সবাই আসুন, সবাই মিলে হেল্প করি আমরা, তাহলে লক্ষ্মী মাসিমার মতো মানুষরা অনেক বেশি আনন্দে থাকবে এবং তাদের মুখের হাসিটা প্রাইসলেস। জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডের মঞ্চ থেকে লক্ষ্মী দেবীর ইচ্ছা পূরণ করে উজ্জয়িনী আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।